প্রতাপ রাজ্যের লক্ষ্মী খুব অহংকারী ছিলেন। মহারাজ রানীকে খুব ভালোবাসতেন এবং এর জন্য তিনি কারো কথাই পাত্তা দিতেন না। একদিন রানীমা তার দাসীকে নিয়ে বাগানে ঘুরছিলেন। তখনই রানীর নজরে পড়ে একটি একলতা ফুল। দাসী, 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 আমি তোমাকে কতবার বলেছি এই জংলি ফুলের গাছ রাখবে না, এক্ষুনি ফেলে দাও গাছটা। কেন রানীমা, ওই ফুলের গাছটা তো কত সুন্দর। কতবার বলেছি আমার সামনে উত্তর দিও না, আমি এইসব জংলি ফুল একেবারেই পছন্দ করি না। রানীমায়ের কথা না মেনে দাসী ফুল কেটে নেওয়ার যে সময় সে ফুলটি ভয়টি আর্তনাদ করে উঠল। দয়া করুন রানীমা, আমাকে কেটবেন না, আমি কারো কত ক্ষতি করছি না, আপনি তো গর্ভবতী, দয়া করে আমার উপরে অন্যায় করবেন না। এই জংলি ফুলগুলো আমার বাঘের সৌন্দর্য নষ্ট করে, আমি তোমাকে রাখতে পারবো না এখানে, তুমি আমার বাঘের রূপ নষ্ট করেছো, তোমাকে কেটে ফেলে দেব। এমন অহংকার ভালো নয় রানীমা। এই পৃথিবীতে সবাই সুন্দর নয়, কেউ দেখতে সুন্দর, কেউ কিঞ্চিত কুৎসিত, এই প্রকৃতির নিয়ম। তুমি এই ছোট জংলি ফুল থেকে এখনই নিয়ম কানুন শেখাও নাকি? দাসী, তুমি এভাবে দাঁড়িয়ে কীভাবে মুখ খোলা রেখেছো? ওই ফুলের গাছটা এখনই খুঁড়ে ফেলে দাও। আমি বলছি না রানীমা, দয়া করে এত বড় অনৈতিক কাজ করবেন না, ওই গাছের জীবন আছে, তাকে কেটে ফেললে ব্যথা হবে, দয়া করে আমাকে কাটবেন না। অহংকারী রানী সেই ফুলের কড়ি না কোনো কথা না শুনে সেটি কেটে ফেলল। তখনই সেই ফুল রানীকে অভিশাপ দিল। অহংকারী রানী, গর্ভবতী হওয়া সত্ত্বেও তুমি আমার উপর অত্যাচার করেছো, তোমার গর্ভ থেকে যে সন্তান জন্মে নেবে সে রোদে পুড়ে কালো হবে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এরপর সেই টুকরো ফুল ওখানেই পড়ে রইল এবং রানী রাজপ্রাসাদে ফিরে গেলেন। কে হয়েছে আমার রানী? তুমি এইভাবে বিষণ্ণ হয়ে বারান্দাতে কেন বসে আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই চিন্তিত। হাজারটা অকৃতিকার ঘটনা ঘটেছে মহারাজ, কিছু না বলে মন্দ সংখ্যা আছে। আরে কি হয়েছে বলো তো? আমি বাগানে ঘুরছিলাম, সেখানে একটা জংলি ফুলের গাছ দেখেছি, একেবারেই পছন্দ নেই, কেটে ফেলে দিয়েছি। তুমি ঠিকই করেছো, যে ফুল তোমাকে পছন্দ না কেন বাগানে রাখবে রানী? এটা তো তোমারই বাগান। আমি তো তাই বলেছি মহারাজ, ওই জংলি ফুল কেটে দিলাম, পরে সে আমাকে অভিশাপ দিল, তোমার গর্ভের সন্তান অভিশপ্ত হবে। একটি ফুল কি বলে বা না বলে তুমি সেটাই ভেবে দগ্ধ হচ্ছ, এইসবের উপর ভাবার দরকার নেই। আমি ভাবছি না মহারাজ, কিন্তু কোথাও না কোথাও ভয়ে মনটা ঠিক নেই। যদি আমার আগত শিশুকে কোনো ক্ষতি ঘটে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, আমি এখনই দাসীকে বলবো ওই ফুলের গাছটা বাগানের কাছ থেকে অনেক দূরে ফেলে দিতে, এতে তোমার ভয় কমবে। একেবারে ঠিক বলেছেন মহারাজ, ওই জংলি ফুলটিকে বাগানে থেকে অনেক দূরে ফেলে দিতেই হবে। এরপর মহারাজ আদেশ দিলেন ওই জংলি ফুলটিকে বাগ থেকে অনেক দূরে ফেলে দিতে। ওই সময় সে একটির কাছে একটি সাধু বাবা যাচ্ছিলেন। কেউ আছে? একটু পানি দিতে পারবেন? তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। এটা কি? বাগানের পাশে কারো কাতর কাদার শব্দ। যাই দেখে আসি কে কাঁদছে। এটা তো একটা ফুলের গাছ কাঁদছে। এটা তো একটা ফুলের গাছ। সাধু বাবা, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন, রানীমা আমাকে কেটে এখানে ফেলে দিয়েছেন, আমার দেহে অনেক ব্যথা, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কেন রানীমা তোমার ওপরে এত রোষ করলো, তোমাকে এখানে ফেলে দিল? আমি তো একটা জংলি ফুল, রাজ্যের বাগে আমার কোনো সম্মান নেই, এই জন্য গর্ভবতী রানী আমার ওপর এত অন্যায় করলেন, দয়া করে আমাকে নতুন জীবন দেন সাধু বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার মতো করেই হবে, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এরপর সাধু বাবা ওই ফুলের গাছটি নিয়ে চলে গেলেন। অন্যদিকে দাসী যখন বাগানে এলেন
তখন দেখলেন সেই জংলি ফুল আর সেখানে নেই। এটা কি? রানীমা তো এখানেই ফেলে দিয়েছিল ফুল, ওটা কোথায় গেল? এখন দেরি করা যাবে না, আমাকে রানীমাকে তা বলতেই হবে। দাসী মহারাজ ও মহারানীর কাছে গিয়ে জানায় যে বাগানে ওই জংলি ফুল নেই। মহারাজ, চরম বিপদ হয়ে গেছে, যেখানে জংলি ফুল পড়েছিল সেখানে আর কিছু নেই। এটা কিভাবে সম্ভব? দাসী, আমি নিশ্চিত যে আমি নিজে সেখানে ফুল রেখে এসেছিলাম। বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি কোনো ফুল নেই। আচ্ছা, ঠিক আছে, উদ্বিগ্ন হবার দরকার নেই। তুই জংলি ফুল কোথায় গেল তা নিয়ে কী করবে? এখন তো রানী গিয়ে কিছুটা বিশ্রাম করো। এই সময় এত শঙ্কা করা সঠিক না। ঠিক তাই রানীমা, ওই জংলি ফুলের কথা ভাবতে ভাবতে আপনার সময় নষ্ট করবেন না। আমি আপনাকে কক্ষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। রানীর প্রসব ব্যথা শুরু হলো। রুমে বসে তিনি দাসী, ভেতরে আর কতক্ষণ লাগবে? বাইরে অপেক্ষা করে কেমন ক্লান্ত লাগছে। আমি কখন আমার শিশুর মুখ দেখব? আর একটু অপেক্ষা করুন মহারাজ, দাইমা আপনার শিশুকে নিয়ে আসছেন। মহারাজ, আপনার এক কন্যা হলো, একবার দেখুন। সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু তুমি এইভাবে কেন আতঙ্কিত হচ্ছ? কি হয়েছে পরিষ্কার বলো। কি বলবো মহারাজ, একবার আপনার কন্যাকে ভালো করে দেখুন। তার ফর্সা মুখে কালো কালো দাগ আছে, যেন রোদে পুড়ে গেছে। কি বলছো? না, এটা হতে পারে না। আমার কন্যাকে আমাকে দিন। এ কি? সত্যিই আমার কন্যার মুখে কালো দাগ আছে, যেন রোদের ফোঁটা পড়েছে। তো কি মহারাজ, ওই ফুলের কথা সত্যিই বাস্তবে হলো? ওই জংলি ফুলের অভিশাপে আমাদের রাজকুমারীর এই অবস্থা? হে ঈশ্বর, আপনি আমাকে কী পাপের দণ্ড দিলেন! আমি আমার কন্যার মুখ দেখছি না, আমি সহ্য করতে পারছি না। আমার কন্যার এমন রূপ গ্রহণ করতে পারছি না। ওই জংলি ফুলেই অভিশাপ দিয়েছে। আমি কি বড় পাপ করেছিলাম! মহারাজ, যদি প্রজাদের কাছে আমার রাজকুমারীর অভিশপ্ত বলে খবর ছড়ায়, তাহলে আমরা লজ্জায় মাথা তোলার মতো থাকবে না। সত্য কখনো দীর্ঘস্থায়ীভাবে চাপা রাখা যায় না। রাজ্যের লোকেরা আজ না কাল জানবেই। এসব ভাবে কোনো লাভ নেই। রাজপ্রাসাদের দেওয়ালের বাইরেও খবর ছড়িয়ে পড়ে। রাজকুমারীর মুখ রোদের জ্বলায় ধোয়া ধোয়া দাগে ভরা। প্রাসাদের বাইরে পৌঁছে গোপনে ফিস ফিস করতে লাগলো। শোনা যায় রাজকুমারী অভিশপ্ত। ওর মুখ দেখে ভয় লাগে। ভালো হলো, অহংকারী রানী শিক্ষা পেল। সে তো কাউকে মানুষ ভাবতো না। নিশ্চয়ই সে কোনো বড় পাপ করেছে, তাই এত বড় সাজা পেল। আরে ভাই, শোনা যায় রানীমা একটা জংলি ফুলকে বাগানে ফেলে দিয়েছিলেন, আর সেই ফুলের অভিশাপে আজ এমন অবস্থায় পড়ল। চল, বেশি কথা বলার দরকার নেই, কেউ যদি শুনলে বিপদ হবে। হ্যাঁ, ঠিক বলেছ। কথায় বলে না, দেওয়ালগুলোরও কান আছে। রাতের বেলায় রানী একা বসে কাঁদছিলেন। আমার সৌন্দর্যের অহংকার করেছিলাম, দুর্বলের প্রতি দয়া করিনি, এবং আজ আমার কন্যা তার দণ্ড পেয়েছে। ঈশ্বর, আমাকে সাজা দাও, আমার সন্তানকে নয়। প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান থাকে। আমি শুনেছি জঙ্গলের মধ্যে একটি মহৎ সাধু থাকেন, যাদের অসাধারণ শক্তি আছে। একবার আপনারা মহারাজকে নিয়ে তাদের কাছে যান। তুমি সত্য বলছো দাসী? তাহলে আর এক মুহূর্তে সময় নষ্ট করা ঠিক হবে না। আমি মহারাজকে বলবো, কালই আমরা তাদের কাছে যাব। হ্যাঁ রানীমা, আমি রাজকুমারীকে আপনার কোলে দিয়ে যাচ্ছি, তুমি তাকে শুয়ে দিয়ে নাও। অন্যদিকে গভীর জঙ্গলের সাধু বাবার আশ্রমে ওই জংলি ফুলটি নতুন রূপ লাভ করেছিল। এটি আর কেবল ফুল ছিল না, বড় এক জীবন্ত ফুল হয়ে উঠেছিল, যে উজ্জ্বল আলো ছড়াতো। হে সাধু বাবা, আমার অভিশাপ কঠোর হয়ে গেছে। আমি বাইরে কাউকে ক্ষতি করতে চাইনি। ওইটা অভিশাপ না, এটা শিক্ষা। রূপ নয়, হৃদয়ে মানুষ আসল পরিচয়। রানীর এটা বোঝা উচিত ছিল,
তার নিজের কীর্তিতেই আজ তার কন্যার এই অবস্থা। সাধু বাবা, যদি আমার এই অভিশাপ ফিরতে চাই, কি করব? এই অভিশাপ এত সহজে ফিরবে না। যতদিন রাজকুমারী 18 বছর না হবে ততদিন তাকে ধৈর্য রাখতে হবে। আর কেবল তাকেই কালো দাগ বুঝবে, কেউ তাকে সত্যিকারের হৃদয় দিয়ে গ্রহণ করে বিয়ে করবে। ওদিকে মহারাজ এবং রানী তাদের কন্যাকে নিয়ে সাধু বাবার আশ্রমে পৌঁছে গেলেন। সাধু বাবা, দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাঁচিয়ে দিন। আমি সব জানি, তোমরা এখানে কেন এসেছো সেটাও জানি। হে সাধু বাবা, আপনি সব কীভাবে জানেন সাধু বাবা? সাধনার জ্ঞানে আমি সব কিছু দেখতে পাই। তোমরা একটি জংলি ফুল ছিঁড়ে ফেলে দিয়েছিল, এটাও আমি জানি। যখন আপনি সব কিছু জানেন তখন কিছু করুন সাধু বাবা। আমার কন্যার মুখের কালো দাগগুলো মিটিয়ে দিন। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দেব। এটি আমার সামর্থ্যের বাইরে। তোমার কন্যার মুখের কালো দাগগুলো মিটে ওঠার জন্য 18 বছর অপেক্ষা করতে হবে। যদি এই দাগগুলো দেখেও কেউ সত্যব্রত গ্রহণ করে এবং তার সঙ্গে বিয়ে করতে চায়, তখনই এই দাগগুলো কাটবে। সময় বয়ে গেল এবং রাজকুমারী বড় হতে লাগলো। মুখে রোদে পুরো দাগ থাকা সত্ত্বেও তার চোখে গভীর মমতা, কণ্ঠ অনবরতা মিষ্টতা এবং হৃদয়ে অপূরণীয় দয়া ছিল। দাসী, গরিব ও অসুস্থ সবাই তাকে অনেক ভালোবাসত। রাজকুমারী, আপনি যেমন দয়ালু মানুষ, আমি জীবনে এরকম কখনো দেখিনি। আমার কাছে ভালো আচরণ ছাড়া আর কি আছে? কেউ আমাকে পছন্দ করে না। এই রোদে পাওয়া পুড়ে যাওয়া রাজকুমারীকে সহ্য করতে পারে না। তুমি ভুল ভাবছো। রাজকুমারী সবাইকে পছন্দ করে, প্রজা তোমাকে অনেক ভালোবাসে। যদি কখনো এই রাজ্যের দায়িত্ব আমার কাছে আছে, আমি সবাইকে অনেক ভালোবাসবো এবং তাদের সমস্যা দূর করে দেবো। এটা কিভাবে সম্ভব রাজকুমারী? আপনাকে তো বিয়ে করে ভক্তি বাড়িতে পাগলের মতো কথা বলছো। আমার মতো রোদে পড়ে যাওয়া রাজকুমারীর সঙ্গে কে বিয়ে করবে? দেখবে, আমার তো কখনো বিয়ে হবে না। কে বলেছে তোমার বিয়ে হবে না? সাধু বাবা তো আগেই বলেছেন, কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসবে এবং তোমার সঙ্গে বিয়ে করবে, তখনই তোমার সব দাগ মুছে যাবে। আচ্ছা বাবা, যখন হবে তখন দেখা যাবে। চলো এখন প্রাসাদে ফিরে চলো। যদি মা বাবা আমাকে না দেখেন তারা চিন্তিত হবে। একদিন প্রতাপগড় রাজ্যের সীমানায় এক অচেনা দেশের রাজকুমার এলো। তার নাম ছিল রাজকুমার আদিত্য। তিনি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় ছিলেন, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর ছিল তার হৃদয়। তিনি বহু দেশ ভ্রমণ করেছেন। সোনার রূপো বা টাকা নয়, মানবতাহীন তার খোঁজের বিষয় ছিল। তখনই রাজকুমারী রাজ্যের প্রজাদের সেবায় ব্যস্ত ছিল। ভয় পেও না, এই ওষুধ খেয়ে নিলে তোমাকে আরও আরাম হবে। কাল আমি তোমার জন্য মিষ্টি পাঠাবো। রাজকুমারী, আমি জানি, ঠিক এই জন্যই এই রাজ্যের লোক তোমাকে এত ভালোবাসে। সবাই চায় তুমি হোক এই রাজ্যের রানী। তোমরা সবাই এই রাজ্যের প্রজা। তোমাদের রক্ষণাবেক্ষণ আমাদের কর্তব্য। এই কারণেই এই রাজ্যের মানুষ তোমাকে অনেক ভালোবাসে। সকলেই চায় তুমি হও এই রাজ্যের রানী। কিন্তু আমার মুখ তো ঠিক নেই না। আমি এই রাজ্যের রানী হিসাবে ভালো দেখাবো না। মানুষের সৌন্দর্য দিয়ে সব হয় না। রাজকুমারী, তোমার ভিতরে একটি সুন্দর হৃদয় আছে, যা কারো নেই। এই দৃশ্য দূর থেকে রাজকুমার আদিত্য দেখছিলেন। তিনি ধমকে দাঁড়িয়ে গেলেন। তার জন্য রাজকুমারীর মুখে দাগ নয়, বরং তার মমতা ও দয়ার সবচেয়ে বড় সৌন্দর্য হয়ে উঠল। এমন দয়া, এমন কোমলতা, আমি এমন সৌন্দর্য কখনো দেখিনি। একজন রাজকুমারী এত মহান কিভাবে হতে পারে? না, যদি আমি বিয়ে করব তবে ঠিক এটাই হবে। আপনি কে এবং দূর থেকে আমাদের রাজকুমারীকে কেন দেখছেন? আমি তো আগে কখনো এই রাজ্যে দেখিনি।
আমি রাজকুমার আদিত্য। আমি আপনার রাজ্যে ব্যবসা করতে দূর থেকে এসেছি। ও যে দাঁড়িয়ে আছে এবং একটা ছোট শিশুর সঙ্গে কথা বলছে, ওকে, ও আমাদের রাজকুমারী। মানুষ তাকে রোদে পোড়া রাজকুমারী বলে। রোদে পোড়া হলো তার হৃদয় তো আলোকিত। যার হৃদয়ে এত মমতা আছে, সে কীভাবে কুৎসিত হতে পারে? এটা একটা লম্বা কাহিনী। আসুন রাজকুমার, আমি আপনাকে প্রাসাদে নিয়ে যাই। আপনি আমাদের রাজ্যের অতিথি। এখানে যে কেউ এলে যে অতিথি এখানে যে কেউ এলে তাকে প্রাসাদে রাখা হয়। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। চলি, দেরি না করে প্রাসাদে চলি। এভাবে দুদিন কেটে গেল। একদিন রাজকুমারী বাগানে ঘুরছিলেন। তখনই রাজকুমার তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেন। রাজকুমারী, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতেও পারি? কিন্তু আপনি কে, এবং আপনি এই প্রাসাদে কীভাবে এলেন? আমি রাজকুমার আদিত্য। অনেক দূর থেকে আপনার রাজ্যে ব্যবসার কাজে এসেছি, এবং আপনাকে দেখে আমার নজর আপনাকেই আটকে গেল। আমি আপনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। রাজকুমারী, আমি শুধু এটুকুই জানি যে আপনি এক অসাধারণ মানুষ। আপনি কি আমার মুখের দাগগুলো দেখেননি? দেখেছি, কিন্তু তার কি হবে? দাগ কি তোমার হৃদয়ে আছে? সবাই আমাকে দূরে দেখে চলে যায়, আপনিও চলে যাবেন? না, আমি কাউকে ছেড়ে যাই না। যাকে ভালোবাসি তাকে অন্তর থেকে গ্রহণ করি। যদি আপনাকে আপত্তি না থাকে, আমি আজই মহারাজের কাছে বিয়ের কথা বলবো। ঠিক আছে, যদি আপনাকে মুখের দাগসহ গ্রহণ করতে কোনো আপত্তি না থাকে, তবে আমিও আপনার সঙ্গে বিয়ে করতে কোনো আপত্তি করতে সাধু নেই। ওদিকে জঙ্গলে সাধু বাবা ওই জংলি ফুলটি একে অপরের সঙ্গে কথা বলছিল। এখন মাত্র কয়েকদিন বাকি। যদি এর মধ্যে রাজকুমারীর বিয়ে হয়ে যায়, তাহলে তার মুখের সব দাগ মুছে যাবে। এমনই হওয়া উচিত সাধু বাবা। আমি গত 18 বছর ধরে এই অনুশোচনায় নিয়ে ভাবছি, যদি আমি রাজকুমারীদের অভিশপ্ত না করে থাকতাম, তাহলে এসব হতো না। তোমার কোনো ভুল নেই জঙ্গলি ফুল। রানী তোমার ওপর তোমার খমেন্ড খারাপ আচরণ করেছে, এবং তার কারণেই তার কন্যার ভাগ্যে এই কষ্ট এসেছে। আমাদের রাজকুমারী সত্যি খুব ভালো, তার হৃদয় খুব বিশাল। ভগবান করুক তার সব দুঃখ দূর হয়ে যাক। রাজকুমার আদিত্য মহারাজের কাছে রাজকুমারীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এলো। রাজকুমার, আপনি আমাদের দরবারে বলুন, কি বলতে চাচ্ছেন? আমি আপনাকে একটি জিনিস চাওয়ার জন্য এসেছি। আমি আপনার জন্য একটা অমূল্য বস্তু চাইতে এসেছি। আপনি কি বলছেন রাজকুমার? এত বড় রাজ্যের রাজকুমার, আপনাকে দেওয়ার জন্য আমার কাছে কি থাকতে পারে? আপনার রাজ্য তো আগেই সমৃদ্ধ। আমি আপনার রাজ্য চাইছি না, আপনার রাজকুমারীর হাত চাইছি। আমি তাকে ভালোবাসি এবং তার সঙ্গে বিয়ে করতে চাই। শুনুন মহারাজ, রাজকুমার আদিত্য কী বলছেন। কি সত্যিই আমাদের কন্যার ভাগ্যে এতটা সৌভাগ্যবান? রাজকুমার, এটা ভিক্ষা নয়, বরং আমাদের জন্য আশীর্বাদ। আমি কখনো ভাবিনি কেউ আমার কন্যার সঙ্গে বিয়ে করতে চাইবে। আপনার কন্যার মুখে দাগ থাকতে পারে, কিন্তু তার হৃদয় অনেক সুন্দর। আমি তার হৃদয় থেকে প্রেম করি। তাহলে আর দেরি কেন? আমি তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতি শুরু করছি। ওদিকে সেই জংলি ফুলটাকে আবার বাগানে লাগিয়ে দেওয়া হলো। মালি, আজ থেকে এই জংলি ফুলের পুরো দায়িত্ব তোমার। মনে রেখো, এক সময় ছিঁড়ে দিয়েছিলাম, আজ এটি আমার অন্তর থেকে নিয়ে আবার এই বাগানে লাগাচ্ছি। তোমাকে এটা খুব ভালোভাবে দেখভাল করতে হবে। জি রানী, আপনি বলার প্রয়োজন নেই, আমি এই ফুলের সম্পূর্ণ যত্ন নেব। মহারানী, আপনার ছেলে বিয়ের সব ফুল আমার কাছ থেকে নেবেন। আমি পুরো প্রাসাদ ফুল দিয়ে সাজাবো। সেই ফুলেই আমাদের রাজকুমারীর ফুলসজ্জা সজ্জিত হবে। এমনই হবে। জংলি ফুল বলো তো,
তুমি কি সত্যিই আমাকে মাফ করে দিলে? আমি আপনাকে অনেক আগে থেকে মাফ করে দিয়েছি রানী। আমি কখনো চাইনি অভিশাপ সত্যি হয়ে যাক। সৃষ্টিকর্তার লীলা অন্যরকম ছিল। আপনি আমাকে মাফ করো। আমার কারণে রাজকুমারীর জীবন কঠিন হয়ে গেছে। অনুগ্রহ করে তোমরা এতটা চিন্তা করো না। একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের রাজকুমারীর মুখ থেকে রোদে পুড়ে যাওয়ার দাগগুলো নিশ্চয়ই মিশে যাবে। এরপর রাজকুমারীর বিয়ে অত্যন্ত ধুমধামের সঙ্গে সম্পন্ন হয়। আজ তার সোহাগ রাত। রাজকুমারী ঘুঙুর দিয়ে বিছানায় বসে আছেন। কি হয়েছে রাজকুমারী? আজ আমাদের আনন্দের রাত, আর তুমি মুখ ঢেকে কেন বসেছো? এখন তো মুখটা খুলে ফেলো। না না রাজকুমার, আমি আমার এই মুখটা দেখাতে চাই না। তোমায় কতবার বলেছি এই ধরনের কথা বলো না। যদি তুমি আমাকে দেখে ঘৃণা করতে শুরু করো তাহলে আমি কি করব? তোমাকে কতবার বলেছি এমন কথা করো না। রাজকুমার ধীরে ধীরে রাজকুমারীর ঘুঙুর টেনে নিল। ঠিক একই মুহূর্তে পুরো ঘরটা ঐশ্বরিক আলো ভরে যায়। এটা কি? আমি কি দেখছি? এটাই কি আমার রাজকুমারী? তিনি যেন অপ্সরা। আমি আমার এই পুরীর দিকে চোখ সরাতে পারছি না। আমার মুখে দাগ, আমার মুখে দাগগুলো লোক ডুব দিয়েছে। দেখো রাজকুমার, আমার সব দাগ মুছে গেছে। 18 বছরের অভিশাপ শেষ হয়ে গেছে। আজ আমি সত্যি অনেক খুশি রাজকুমারী। কিন্তু যদি এই দাগগুলো মুছে নাও হোক, তবুও আমি তোমাকে কখনো ছাড়বো না। সময় কেটে যায় এবং কিছু সময় পরে তাদের বাড়িতে একটি মিষ্টি কন্যা জন্ম নেয়, যার নাম তার নাকেন সুলেখা। আরে বাগানে এমনভাবে তোড়ো না, পড়ে পড়ে আঘাত পাবে। ও জাঙ্গুলি ফুল, আমাকে এখানে ওখানে দৌড়তে খুব ভালো লাগে। আর বলো না, মা বাবা আমাকে একেবারেই সময় দেন না। তারা তো একে অপরের সঙ্গে কথা বলেন। পাগলি, আপনার মা বাবা তোমাকে অনেক ভালোবাসেন। জঙ্গলি ফুল, আমাকে তোমার কাছ থেকে একটি ফুল দাও, আমি তোমার সেটাকে চুলে লাগাবো। এটা কি চাওয়ার জিনিস? যতটা মন চায় তত ফুল নিয়ে নাও। এরপর সুলেখা ফুল ছিঁড়তে লাগলো। তখনই রাজকুমারী ও রাজকুমার আদিত্য এসেছিলেন। সুলেখা, তোমাকে কতবার বলেছি যে জংলি ফুল থেকে একটি ফুলও ছিল না। তাকেও কষ্ট হয়। জংলি ফুল আমাদের নিজের, তাতে কষ্ট দিও না। এমন করে শিশুকে মেরো না। জংলি ফুল রাগ হয় না, সে তো ভালোবেসে সুলেখাকে ফুল দেয়। হ্যাঁ মা, জংলি ফুলটাই তো বলেছিল আমি যত চাই তত ফুল নিতে পারি। তাকে এত ভারী রাগ হয় না রাজকুমারী। আমি তোমার কন্যাকে সত্যিই অনেক স্নেহ করি। হ্যাঁ জংলি ফুল, তুমি তাকে এত আদর করো যে এখন কার কথা শোনে না, সারাদিন দুষ্টুমি করে থাকে। রাজকুমারী, তুমি তাকে নষ্ট করছো না। সে এখন ছোট, খেলবে দৌড়াবে, এটাই তার বয়স। কিন্তু হ্যাঁ, তাকে এটা শেখানো দরকার কীভাবে প্রেম করতে হয়, কাউকে কষ্ট দিতে নেই। একেবারেই ঠিক বলেছ জংলি ফুল। যদি শিশু অবস্থায় দয়া ও প্রেম না শেখা হয়, বড় হয়ে মানুষ না হওয়া যায় না। মা, তুমি কি শৈশবে আমার মতো ছিলে? না পুত্রী, আমি শৈশবে অনেক দুঃখ ভোগ করেছি, কিন্তু সেই দুঃখই আমাকে মানুষ হতে শিখিয়েছে। আমি কাউকে কোনোদিনই কষ্ট দেব না মা, কাউকেই না, ফুলকেও নয়। মহারাজ দূর থেকে দাঁড়িয়ে এই সব দেখছিলেন এবং রানী, রাজকুমারীর মা বাবা। দেখেছো মহারাজ, আমাদের কন্যা আজ কতটা বুদ্ধিমান হয়ে উঠেছে। সে প্রমাণ করলো যে অহংকার নয়, বরং দয়াই প্রকৃতি শক্তি। এতক্ষণ বলতেই সাধু বাবা সেখানে আবির্ভূত হলেন। এখন আমাকে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এই রাজ্যে এখন অহংকার নয়, কেবল প্রেম আছে। সাধু বাবা, আপনার আশীর্বাদ ছাড়া আজ এই দিন সম্ভব হতো না। সুখী থেকো, তোমার জীবন প্রেম ও করুণাময় প্রাণ ভরে থাকুক। এটি আশীর্বাদ নয় পুত্রী, এটি তোমার কর্মের ফল।
যে নিজেই দুঃখ সহ্য করে দয়া শেখায় তিনিই সঠিক মানুষ হয়। এটা বলে সাধু বাবা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন এবং পুরো রাজ্যের প্রেম, দয়া ও আনন্দের একটি নতুন কাহিনী লেখা হলো।